দেশে যাই ঘটুক না কেন, সব দোষ এখন একটি মাত্র দলের। জিনিসপত্রের দাম বাড়লে তাদের দোষ, প্রশাসনের সমস্যা হলে তাদের দোষ, এমনকি নির্বাচনে কারচুপি হলেও দায় গিয়ে পড়ছে তাদেরই ঘাড়ে। বর্তমান রাজনীতিতে এমন একটা অদ্ভুত আর হাস্যকর বয়ান বা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে, যেখানে সব ব্যর্থতার দায় চাপানো হচ্ছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা, সব জায়গায় যেন একটা কথাই হিট, যত দোষ শফিক ঘোষ, অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামায়াতের ঘাড়ে সব দোষ চাপানোর এক সুনিপুণ ষড়যন্ত্র চলছে। কিন্তু পর্দার আড়ালে আসলে খেলছে কারা? হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মামলা থেকে রাতারাতি মাফ পেয়ে যাওয়ার চুক্তিতে কারা বর্তমান সরকারের সাথে হাত মিলিয়েছে? আজ আমরা কোনো হাওয়া থেকে পাওয়া কথা বলবো না, লজিক আর শক্ত প্রমাণ দিয়ে আপনাদের সামনে এমন কিছু সত্য তুলে ধরব যা শুনলে আপনি চমকে যাবেন। যারা জামায়াতকে বিরোধী দল হিসেবে অযোগ্য প্রমাণের চেষ্টায় লিপ্ত, আজ তাদের আসল মুখোশ উন্মোচিত হবে। প্রথমেই চলুন 5 আগস্টের পরের ঘটনাগুলো একটু মিলিয়ে দেখি। গণ অভ্যুত্থানের পর যখন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তখন জামায়াতে ইসলামী চেয়েছিল প্রশাসনে, পুলিশে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফ্যাসিবাদ বিরোধী সৎ লোক নিয়োগ দেওয়া হোক, অন্তত প্রশাসন যেন নিরপেক্ষ থাকে। কিন্তু বাস্তবে কি ঘটল? 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম সচিবালয় রীতিমতো চিঠি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রাফেজ সালমান রিফাতকে অবাঞ্ছিত ঘোষণা করলেন। তারা বেছে বেছে সব জায়গায় বিএনপির লোকদের বসালেন, আর সেই বিএনপি ঘেঁষা প্রশাসনই জাতীয় নির্বাচনে নির্লজ্জভাবে কারচুপি করল। এখন যারা বলছেন প্রশাসনে কারচুপি হয়েছে, তাদের কাছে একটা সহজ প্রশ্ন: এই প্রশাসন সাজিয়েছিল কারা? এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির উপদেষ্টারা, নাকি জামায়াত? জামায়াতের কেউ কি মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে ছিল? তাহলে প্রশাসন সাজানো এবং সেই প্রশাসনের কারচুপির দায় এখন জামায়াতের ঘাড়ে কেন চাপানো হচ্ছে? দ্বিতীয় পয়েন্টে আসা যাক। জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের গণভোট নিয়ে যে বিশাল বোকামিটা হয়ে গেল, তার জন্য আসলে কে দায়ী? জামায়াতে ইসলামী প্রথম থেকেই খুব শক্তভাবে দাবি জানিয়েছিল, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতেই হবে, কারণ আগে গণভোট হয়ে জুলাই সনদ আইনি ভিত্তি পেলে তবেই নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু তখন এনসিপির ডাকসাইটের নেতা নাহিদ ইসলাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন একই দিনে ভোট হলেও তাদের কোনো সমস্যা নেই। জামায়াতের এই দাবি মানলেও মানা যায়, না মানলেও সমস্যা নেই। তার এই হঠকারী সিদ্ধান্তের কারণে আজ বিএনপি জুলাই সনদকে আস্থা করে ছুঁড়ে ফেলার সাহস পাচ্ছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোট বাতিল করার যে ষড়যন্ত্র চলছে, তার জন্য নাহিদ ইসলামের সেই ভুল অবস্থানই দায়ী। এখন আপনারাই বলুন, এই গণভোট সংকটের দায় কি আপনারা জামায়াতের ঘাড়ে চাপাবেন? দর্শক, রাজনীতির পর্দার আড়ালের এমন সব চাঞ্চল্যকর এবং অজানা সত্য বিশ্লেষণ সবার আগে পেতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসুন নির্বাচনের রাতের আসল ঘটনাটাই। 12 তারিখ রাতে যখন নির্বাচনের ফলাফল আসছিল এবং দেশ জুড়ে কারচুপির অভিযোগ উঠছিল, তখন নির্বাচন ঠেকানোর বা প্রতিবাদ করার দায় কার ছিল? ওই রাতে ডক্টর শফিকুর রহমান শরিক দলগুলোকে নিয়ে গভীর রাত পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেছেন। রাত 9টার পর থেকে তাদের ফেসবুক পেজগুলো নীরব হয়ে যায়। সাধারণ মানুষ তাদের গালাগালি করতে থাকে। কিন্তু ভেতরের খবর হলো, ওই সময়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3000 ডেডিকেটেড কর্মী প্রস্তুত রেখেছিলেন আন্দোলনের জন্য। রাজপথে নেমে কারচুপির কড়া জবাব দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি জামায়াতের ছিল। কিন্তু রাত 9টার দিকে হঠাৎ করে নাহিদ ইসলাম জানিয়ে দেন, এনসিপি কোনো আন্দোলনে যাবে না, কারণ তাদের 6 জন সংসদ সদস্য ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছেন। কারচুপির এই ফলাফল মেনেই তারা সংসদে যাবে। এনসিপির ওই পিছু হটার কারণে সেদিন আর আন্দোলন দানা বাঁধতে পারেনি। এখন আপনারাই বিচার করুন, কারচুপি ঠেকাতে না পারার আসল অপরাধীকে, জামায়াত নাকি এনসিপির আপোষকামী নীতি? চতুর্থ ঘটনাটি শুনলে আপনাদের রক্ত গরম হয়ে যেতে পারে। নির্বাচনের পর নোয়াখালীর হাতিয়াতে এনসিপির প্রতীক শাপলাকলিতে ভোট দেওয়ার অপরাধে 3 সন্তানের এক জননীকে পাশবিকভাবে নির্যাতন করা হয়। এই ভয়াবহ ঘটনায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাথে ভিকটিমের সাথে ফোনে কথা বলেন এবং বিষয়টিকে কেন্দ্র করে দেশজুড়ে বিশাল আন্দোলনের প্রস্তুতি নেন। অথচ মানবাধিকারের বলি আওড়ানো এনসিপির তরুণ নেতারা কি করল? তাদের নিজেদের প্রতীকে ভোট দিয়ে একজন নারী নির্যাতিত হলেন, অথচ তারা নিশ্চুপ, তারা কিছুই করল না।
শুধু তাই নয়, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যখন বললেন যে নারী বিদ্বেষীদের একটা অংশ এখন প্রধান বিরোধী দলে আছে এবং তারা বিরোধী দলে থাকলেও তাদের মূল স্রোতে আসতে দেয়া হয়নি, তখন এই সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকারোক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছিল জামায়াত। কিন্তু অবাক করা বিষয় হলো, এনসিপির অন্যতম নেতা সারোয়ার তুষার উল্টো রেজওয়ানা হাসানকে সমর্থন জানালেন। যে রেজওয়ানা স্বীকার করেছেন ভোট চুরি করে একটি দলকে ক্ষমতার মূল স্রোতে আসতে দেয়া হয়নি, তাকেই সমর্থন করছে এনসিপি। এরপরেও কি বলবেন সব দোষ জামায়াতের? এবার আসবো সবচেয়ে ভয়ঙ্কর এবং চমকে দেওয়ার মতো তথ্যে। এতক্ষণ যে সমীকরণগুলো দেখলেন তার পেছনের আসল কারণটা এবার শুনুন। বাংলাদেশের রাজনীতিতে এখন কার সাথে কার চরম সমঝোতা চলছে সেটা এই তথ্যগুলো শুনলেই পরিষ্কার হয়ে যাবে। সম্প্রতি এনসিপি নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এভিএস এর বিরুদ্ধে 400 কোটি টাকার অবৈধ লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগে দুদক তদন্ত শুরু করেছিল ডক্টর ইউনূস আমলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র 20 দিনের মাথায় সেই 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ থেকে তাকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। একটু ভেবে দেখুন, ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব যে মামলার 6 মাসেও সুরাহা করতে পারেননি, তারেক রহমানের সরকার মাত্র 20 দিনে তা মাফ করে দিল। দুর্নীতির দায়মুক্তির এই গল্প এখানেই শেষ নয়। এনসিপির আরেক হেভিওয়েট নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল। ডক্টর ইউনূস সরকার তার পাসপোর্ট 14 দিন ধরে ব্লক করে রেখেছিল যেন সে দেশ ছাড়তে না পারে। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর তানভীরের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলাও খারিজ করে দেয়া হলো এবং তাকে সম্পূর্ণ খালাস দেয়া হলো। একটি নির্বাচিত সরকার তাদের বিরোধী দলের নেতাদের প্রতি হঠাৎ এতটা সদয় হয় কিভাবে? হাজার কোটি টাকার সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ, যেগুলো তাদের নিজেদের সরকারের আমলেই করা হয়েছিল, সেগুলো থেকে ক্লিন চিট বা দায়মুক্তি দিয়ে দেয়া হচ্ছে। এর একটাই কারণ হতে পারে, আর তা হলো ভেতরে ভেতরে তারা সবাই এক। বিএনপি এবং এনসিপির মধ্যে একটি চরম এবং নোংরা রাজনৈতিক সমঝোতা হয়ে গেছে। এনসিপি হয়তো সরকারকে কথা দিয়েছে যে সংসদে বা রাজপথে তারা সরকারের বিরুদ্ধে কোনো জোরালো ভূমিকা নেবে না, আর তার বিনিময়ে সরকার তাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতির দায় মুক্তি দিচ্ছে। আর এই পুরো দুর্নীতির সমঝোতা এবং নিজেদের নোংরা আতাতকে সাধারণ মানুষের চোখের আড়াল করতেই অত্যন্ত সুকৌশলে জামায়াতে ইসলামীকে ভিলেন বানানোর চেষ্টা চলছে। তারা প্রচার করছে জামায়াত নাকি আপোষ করেছে, অথচ বাস্তব চিত্র বলছে জামায়াত কোনো আপোষ করেনি বলেই তাদের কোনো নেতার দুর্নীতির মামলা খারিজ হয়নি। উল্টো শেখ হাসিনা দেয়া পুরনো নাশকতার মামলায় এখনও দেশের বিভিন্ন জায়গায় সাবেক শিবির নেতাদের গ্রেফতার করা হচ্ছে। যারা চোখ থাকতেও অন্ধ, তারা হয়তো এখনও বুঝবেন না যে হাজার কোটি টাকা দুর্নীতি করে কারা সরকারের সাথে সমঝোতা করে পার পেয়ে যাচ্ছে। রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে 1 টাকাও ছাড়ে না। সেখানে শত শত কোটি টাকার মামলা মাফ করে দেওয়ার পেছনে কি বিশাল স্বার্থ লুকিয়ে আছে তা বুঝতে কি খুব বড় বিশেষজ্ঞ হওয়া লাগে? দর্শক, এই পুরো রাজনৈতিক নাটক এবং পর্দার আড়ালের সমঝোতা নিয়ে আপনার কি মতামত? আসলে কি জামায়াত ব্যর্থ, নাকি তাদেরকে বলির পাঁঠা বানানো হচ্ছে? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। বাংলাদেশের রাজনীতির এমন সব গভীর এবং সত্য বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।